গুড মর্নিং সবাইকে। দেখো, গত ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের সমাসের কর্মধারয় সমাস পর্যন্ত পড়েছিলাম। তো আজকের ক্লাসে তোমাদেরকে শেখাবো দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস। এই দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাসের যে কনসেপ্ট ক্লিয়ার করবো আজকের ক্লাসে। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং এই ক্লাসটাকে সকলের মাঝে ছড়িয়ে দেবে, যেন এই শিক্ষাটা সকলের মাঝে ছড়িয়ে যায় এবং সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসের প্রথম টপিক হলো দ্বিগু সমাস। আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা সমাস সেটা দ্বিগু সমাস কিনা? মনে রাখবে, এই দ্বিগু সমাসের ক্ষেত্রে কোনো না কোনো সংখ্যার কথা উল্লেখ থাকবে, অর্থাৎ এই সমাসের মধ্যে সংখ্যাবাচক কোনো একটা শব্দ থাকবে ফার্স্ট। দ্বিতীয়ত হলো দ্বিগু সমাসের যে ব্যাস বাক্য রয়েছে, ব্যাস বাক্যের মধ্যে সমষ্টি, সমাহার এসব শব্দ থাকবে। যদি কোনো ব্যাস বাক্যের মধ্যে অর্থাৎ সমাস বাক্যের মধ্যে সমাহার, সমষ্টি এসব উল্লেখ থাকে, তখন আমরা বুঝতে পারবো সেটা হলো দ্বিগু সমাস। ক্লিয়ার? আবার বলছি, ফার্স্ট মনে রাখবো, কোনো সমাসের মধ্যে যদি সংখ্যাবাচক কিছু বোঝানো হয় সেটা হবে দ্বিগু সমাস। তাছাড়া কোনো ব্যাস বাক্যের মধ্যে যদি সমাহার বা সমষ্টি এই দুটি শব্দ উল্লেখ থাকে, তখন আমরা বুঝে নেব সেটা হলো দ্বিগু সমাস। যেমন কয়েকটা এক্সাম্পল দেখে নিই আমরা। ফার্স্ট, পঞ্চপ্রদীপ, ত্রিকোণ, শতাব্দী। দেখো, পঞ্চপ্রদীপ, প্রদীপের কথা বলা হয়েছে, কিন্তু কয়টা প্রদীপ এখানে? 5টা। পঞ্চ মানে 5, সংখ্যার কথা উল্লেখ করা আছে, মানে সে দ্বিগু সমাস। ত্রিকোণ, ত্রি মানে 3, 3টি কোণ। তো ত্রি হলো সংখ্যা, 3 বোঝানো হয়েছে, সে হবে দ্বিগু সমাস। শতাব্দী, অব্দি, কত অব্দি পর্যন্ত? শতাব্দী, শব্দ অর্থ কি? 100, 100। তো এখানে সব দেখো সংখ্যা এক শব্দ রয়েছে, তো যেহেতু এই ক্ষেত্রে সংখ্যাবাচক কোনো কিছু বোঝানো হয়েছে, তার মানে সে হবে দ্বিগু সমাস। নেক্সট, যদি আমরা কোনো ব্যাস বাক্য দেখতে পাই, যেমন 3 কালের সমাহার, মানে কি? ত্রিকাল। 3 কালের সমাহার মানে হলো ত্রিকাল। দেখো, এখানেও সমাহার কথাটা রয়েছে ব্যাস বাক্যের মধ্যে, এবং সমাসটা হলো ত্রিকাল, মানে হলো 3টি কাল। তো ত্রিকাল, ত্রিশব্দ 3, তাহলে এটা হবে কি? দ্বিগু সমাস। যদি বলি আমরা নবরত্ন, নবরত্নের ব্যাস বাক্য কী হয়? নবরত্নের ব্যাস বাক্য হয় নবরত্নের সমাহার। দেখো, নবরত্ন, নবরত্ন বলতে এখানে কী বোঝানো হয়েছে বলতো? 9টি রত্ন। যেহেতু এখানে সংখ্যা বোঝানো হয়েছে, সেটা হবে একটা দ্বিগু সমাস। যদি আমরা বলি চৌরাস্তা, বললাম চৌরাস্তা মানে 4টি রাস্তা, মানে 4টি রাস্তার সমাহার বা 4টি রাস্তার সমষ্টি হয়ে থাকে, তার ব্যাস বাক্য কী হবে? 4টি, তো 4 রাস্তার মিলন। চৌরাস্তা তাকে বলা হয় যেখানে 4টি রাস্তার মিলন হয়ে থাকে, সে হবে একটা দ্বিগু সমাস। নেক্সট হলো দ্বন্দ্ব সমাস। তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস বোঝার জন্য মনে রাখতে হবে যে এক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ দুটোটাই সমান গুরুত্ব থাকবে। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখা যায় যে যেটা দ্বন্দ্ব সমাস, তার মধ্যে সমাসের মধ্যে হাইপেন বা ড্যাশ থাকবে, এমনকি ব্যাস বাক্যের মধ্যে পূর্বপদ এবং পরপদের মাঝখানে উ অথবা এবং থাকবে। তাহলে বুঝতে পারবো এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যেমন এক্সাম্পল হিসেবে নিলে কী নিতে পারি আমরা? মা হাইপেন দিয়ে বাবা, মা বাবা। এটা যখন আমরা ব্যাস বাক্যে লিখি তখন লিখব মা ও বাবা। এক্ষেত্রে সমাসের মধ্যে একটা হাইপেন থাকে এবং ব্যাস বাক্যের মধ্যে উ অথবা এবং থাকবে। যেহেতু মা বাবার ব্যাস বাক্যের মধ্যে রয়েছে ও, মা ও বাবা, আর তার সমাসের মধ্যে একটা হাইপেন রয়েছে, তার মানে বুঝতে পারবো এটা হলো একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট বলতে পারি খাতা কলম, খাতা হাইপেন কলম। এক্ষেত্রে যদি এটা ব্যাস বাক্য বলি, বলবো খাতা ও কলম। এটা হলো একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট রয়েছে
পিতা মাতা। তো পিতা মাতাকে যখন আমরা লিখব ব্যাস বাক্যে তখন হবে পিতা ও মাতা। লেখাপড়া, লেখা ও পড়া। হর গৌরী, হর ও গৌরী। ভাই বোন, ভাই ও বোন। এভাবে আমরা দ্বন্দ্ব সমাসগুলিকে সহজে চিনতে পারব। তাহলে আজকের ক্লাসে আমরা দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে সমাসের বাকি যে প্রকারভেদগুলো রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব।